তুমি যেই রাতে তোমার নতুন বউয়ের শরীরে ভাজে ভাজে ভালোবাসার চিহ্ন মেখে দিচ্ছিলে, সেই রাতে আমার দম ফুরিয়ে যাওয়ার উপক্রম। আমি ডানাকাটা পাখির মতো মুখে বালিশ দিয়ে কান্না থামানোর চেষ্টা করছিলাম। মনে মনে বিধাতার কাছে বলেছিলাম, হে বিধাতা, আমার পাখিটা এখনই নিয়ে নাও, আমাকে শান্তি দাও। কোনো পাপের শাস্তি এতটা ভয়ঙ্কর হতে পারে? এত অসহায়, এত উন্মাদ কখনো লাগেনি নিজেকে। ভালোবাসায় কি আমার জীবনকে কাল হয়ে দাঁড়িয়েছে? গ্রামের সবচেয়ে মেধাবী সুন্দরী মেয়েটা এইভাবে এক বেকার বিদেশ ফেরত ছেলের জন্য এইভাবে দম ফাটা দুঃখ পাচ্ছে। এতে বলে আমার সেই তাচ্ছিল্য করছিল। তাচ্ছিল্য করে এই কথা, যখন তোমার প্রণয়ে ডুবছিলাম, তখন সেই মিথ্যা প্রণয় থেকে বের করার কম চেষ্টা করিনি আমার বান্ধবী। তখন বারে বারে বলেছে, ও তোকে ঠকাবে, ও ভালো ছেলে না, যাস না ওর পথে, ওই পথে শুধু আগুন। আমার নাম মায়া। আজকে আমার প্রেমিকের বাসর রাত। এক্স না বলে প্রেমিক বললাম কেন জানেন? কারণ তার সাথে আমার বিচ্ছেদই হয়নি। সে আমার অগোচরে বিয়ে করে নিয়েছে আজ, অথচ কালও বলেছিল, মায়া তুমি আমার সব, তোমাকে ছাড়া এই জগৎই ফ্যাকাশে। তখন লাজুকতায় আমার সারা দেহ যেন জ্বলছে গেল। লোকটা এত ভালোবাসে আমাকে, কেমন যেন হাওয়ায় উঠছিলাম। অথচ কিছুক্ষণ আগেই তার এক বন্ধু আমাকে তার বিয়ের কিছু ছবি মেসেজে পাঠিয়েছে। তখন যেন আকাশ থেকে পড়লাম, এ কি রে সম্ভব? আমার সাজ্জাদ কখনো এমন হতে পারে না। তখন তাকে কল দিলাম, কিন্তু নাম্বার ব্যস্ত দেখালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তার শুভাকাঙ্ক্ষীরা তাকে ট্যাগ করে শুভেচ্ছা জানাচ্ছে বিয়ের জন্য। এখন আর বুঝতে বাকি রইল না তার বিয়েটা হয়েই গিয়েছে। আমি যেন অতল সাগরে পড়লাম। কালকেও যার সাথে সংসার সাজানোর স্বপ্ন দেখতাম, আজকেই সেই মানুষটা নিজ হাতে সব স্বপ্ন ভেঙে দিল। এত বড় ধোঁকা, এত নিখুঁত অভিনয়, ছি! নিজেকেই ঘৃণা লাগছে। সাজ্জাদ আর আমি একই এলাকার। সাজ্জাদ আমার চাচাতো ভাইয়ের এক বন্ধু। ভাইয়ের বন্ধু হওয়ার দরুন প্রায়ই আমাদের বাড়িতে আনাগোনা থাকতো। সেই থেকে চোখে চোখে রাখার হাসি বিনিময়, সেই ধারালো চাহনি যা আমার সারা অঙ্গে লাজুকতা রাঙিয়ে দিত। তারপর প্রণয় হয়ে গেল। কলেজে যাওয়ার সময় দৈনিক দাঁড়িয়ে থাকা, আসতে সন্ধ্যা হলে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়া, কি সুন্দর যত্ন নেয়া। এত সব আশা ভরসা দিয়ে লোকটা আজ কিভাবে বাসর করছে? আচ্ছা, যখন তার নতুন বউকে আদরে আদরে ভরিয়ে দিবে, তখন কি সে আমার কথা একটুও মনে হবে না? আমার খুব জানতে ইচ্ছে করছে। সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে বসে আছি। আজকে ফজর নামাজ পড়লাম, আল্লাহর কাছে সহ দুঃখ ঢেলে দিলাম। অদ্ভুতভাবে খুব হালকা লাগছে আমাকে, যেন এক অলৌকিক কিছু হলো। মন অনেকটাই হালকা লাগছে। আম্মা আজকে আমাকে নামাজে দেখে খুব অবাক হলেন। ওনার চোখ দেখেই বোঝা গেল, তবে কিছু বলল না। এমন সময় আম্মা বলল, হ্যাঁ রে মায়া, সাজ্জাদ নাকি বিয়ে করেছে? আমি বললাম, ওহ, এত তাড়াতাড়ি কিভাবে, কি করলো? কিছুই জানলাম না। ওনার মা বাবা মেয়ে পছন্দ করেছে নাকি? তখন আম্মা বলল, আরে না, 1 সপ্তাহ আগে মেয়ে দেখে এসেছে। এখন তখন ওরই নাকি অনেক পছন্দ হয়েছে। ও ওর মাকে বলেছে যত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমাকে ওর মা 2 দিন আগেই বলে গিয়েছে বিয়ের ব্যাপারে। বউভাতের দাওয়াতও দিয়ে গেছে। তোকে বলতে মনে নেই, তুই কলেজে ছিলি। আমি যেন আকাশ থেকে পড়লাম। আয় হায়, একই শুনি, বেঈমান! মনে হয় আমি এখন এই জ্ঞান হারাবো। তবে নিজেকে শক্ত করে মাকে বললাম, মা এখন যাও তো, আমি ঘুমাবো। মা আর কিছু বললেন না। যাওয়ার সময় বলল, দুপুরে রেডি থাকিস, দাওয়াতে যাবি। মা যাওয়ার সাথে সাথে ভেঙে পড়লাম কান্নায়। আল্লাহ আমাকে শক্তি দাও, আমি এত কিছুই নিতে পারছি না। আজকে আর কলেজে যাওয়া হলো না। সারা রাত নির্ঘুম থাকার কারণে কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। সেই ঘুম ভাঙলো দুপুর 1টায়, তাও মায়ের ডাকে। মা আমাকে তাড়া দিতে লাগলো তৈরি হওয়ার জন্য। সাজ্জাদের বাড়িতে যেতে হবে। মাকে না করতে যেও করলাম না, কারণ সাজ্জাদ এর বউকে আমার দেখতে হবে। তাই শোক ভুলে গোসলের জন্য তৈরি হয়ে নিলাম। গোসল ছেড়ে একটা কালো শাড়ি পরে নিলাম। এটা কিছুদিন আগে আব্বা সদর থেকে এনে দিয়েছিল। বাজ খোলা হয়নি। আজকে কেন যেন পড়তে মন চাইলো, তাই পরে নিলাম।
অ্যাশ কালারের মোটা পার সাথে এ নিয়ে নীল কালারের সংমিশ্রণ ও কিছু ফুলের ছাপ, কালো ব্লাউজ। চুলগুলো ছেড়ে দিলাম, কানে গলায় হালকা জুয়েলারি আর ছোট লাল লিপস্টিক। চোখে কাজল দিলাম না, যদি চোখ ভিজে যায়। ও বেঈমানকে চোখের পানি দেখানোর কোনো ইচ্ছাই আপাতত নেই। চুল বরাবরই আমার কোমর ছাড়িয়ে। এই চুলগুলো আমার যত্নের ফল। আমা খুব আহ্লাদ করে চুলগুলোকে এমন বানিয়েছেন, তাই হয়তো সুন্দর। কালো নাকি কালো নাকি সুরকের প্রতীক, তাই নিজেকে দেখে আমার মনে হলো। তৈরি হয়ে বাহির হলাম, আব্বা আম্মা আর আমি। আব্বা আমাকে দেখেই বলল, মাশাল্লাহ, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। মায়ের মা, শোনো, এইবার একটা ঘটক ধরো। কি সুন্দর লাগছে আমার মেয়েকে, একেবারে যেন মায়ের প্রতিচ্ছবি। আমার মাও কিছুক্ষণ আমাকে এর দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিলেন, তবে কিছু বললেন না। পাকা ঘর থেকে কি একটা আমার কানের নিচে ঘষে দিলেন, আবার বুঝতে বাকি রইল না এটা কালি ছিল। আমি মাকে বললাম, আহ আম্মা, এইগুলো কুসংস্কার। মা আমাকে ধমক দিয়ে বললেন, বেশি কথা বলিস না। তখন আব্বা তাড়া দিয়ে বলল, আহ দেরি হয়ে যাচ্ছে, চলো তোমরা। সাজ্জাদের বাড়ি এসে পৌঁছলাম মিনিট পাঁচেক পর। চারিদিকে সাজ সাজ রব, জোনাকি বাতি দিয়ে চারদিকে সাজানো। প্রবেশদ্বারের রাস্তাটা পর্যন্ত জারবাতি দিয়ে সাজানো। বুকের ভিতরটা ডুব করে উঠল। বারবারই মনে হচ্ছিল কেউ চাকু দিয়ে কলিজাটা ঘা মারছে। মা আর আমি সাজ্জাদের বউ দেখতে যাওয়ার জন্য সাজ্জাদের ঘরে গেলাম। ওদের বাড়ি দোতলা, ও ঘরটা দোতলার দক্ষিণে। যত এগিয়ে যাচ্ছি ততই পা দুটো যেন অবশ হয়ে আসছে। শরীরেই শক্তি শূন্যের কোঠায় এসে পৌঁছল, তবু মন শক্ত করে এগিয়ে যাচ্ছি। ঘরে আমি মা গিয়ে পৌঁছলাম। চারদিকে মানুষ নতুন বউ দেখতে এসেছে, তাদের জন্য বউয়ের দেখা পেলাম না। বিট ঠেলে ভিতরে গিয়ে যা দেখলাম, আমি বাকহীন, দু চোখ জ্বলে উঠল। লাল সুতির শাড়ি পরা, ঘোমটা সামনে দিকে অনেকখানি টানা, একটা মেয়ে খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে। সাজ্জাদের হাস্যোজ্জ্বল মুখে আশপাশে মানুষের সাথে বিভিন্ন কথা বলছে। বুঝতে বাকি রইল না এটা সাজ্জাদের বউই, তবে মুখ দেখা যাচ্ছে না ভালো করে। আমি আর মা এ যে কতক্ষণ ওদের সামনে বসে আছি, দাঁড়িয়ে আছি, সাজ্জাদ খেয়াল করিনি। এরই মাঝে মা ডাক দিল সাজ্জাদের মা। খেতে বসার জন্য তাদের ঘরের ভেতরে যত মহিলা ছিল তাদের যাওয়ার জন্য কথা বলল। তখন সবাই হইরই করতে করতে চলে গেল। মুহূর্তে ঘর খালি হয়ে গেল, শুধু আমি, সাজ্জাদের বউ। সবাই যাওয়ার পর সাজ্জাদের চোখ পড়ল আমার উপর। আমি একদিনে সাজ্জাদের দিকে তাকিয়ে আছি, বোঝার চেষ্টা করলাম ওর ভিতরে কি কোনো অপরাধবোধ কাজ করছে নাকি করছে না। চোখ পড়ার সাথে সাথে কেমন ধরা পড়ার মতো আমতা আমতা করে বলতে লাগলো, ও হয়তো ভেবেছে আমি এখানে কি করছি। তখন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাহ, বিয়ে করে ফেলেছেন দেখি। আমি তোমার এত কাছের মানুষ ছিলাম, অথচ দাওয়াত দিলে না, এটা কি ঠিক হলো? তখন সাজ্জাদের বউ ঘোমটা আড়াল থেকে বের হয়ে, 19-20 বছর বয়সী, ফর্সা চেহারা, মায়াবী চোখ, দেখতে ভালোই মেয়েটা, তবে আমার থেকে কিছুটা বড় হবে। ওর সাজ্জাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আমার কথা শুনে। তখন সাজ্জাদ হাসার চেষ্টা করে ওর বউকে বলল, আরে মায়া তো আমার ছোট বোনের মতো, পাশের বাড়িতে থাকে, ওকে অনেক আদর করি, তাই এভাবে কথা বলেছে, তুমি কিছু মনে করো না। তখন ওর বউ যেন চিন্তামুক্ত হলো। তখন আমি ওর বউয়ের কাছে গিয়ে বললাম, আপনি আমার ভাবি হন। তখন উনি হাসি খুশি মুখে বলল, হ্যাঁ। মেয়েটার মুখের হাসি আশপাশে লজ্জার আবার হবেই তো, কাল তো বিয়ে হলো। তখন সাজ্জাদ খুব কাছে সামনে গিয়ে বললাম, তো সাজ্জাদ, কাল তো এতগুলো কল দিলাম, ধরলে না যে? তখন সাজ্জাদ থতমত খেয়ে বলল, ওর বউ চাহনি দেখে বুঝলাম সে এইসব আশা করিনি। অবশ্য না করারই কথা, অচেনা একটা মেয়ে তার স্বামীকে এত কাছে গিয়ে এইসব বলছে। আবার বললাম, এইভাবে বেইমানি না করলেও পারতে। তখন সাজ্জাদ যেন আকাশ থেকে পড়ে। সাজ্জাদ বলে, আরে মায়া, কি শুরু করেছ? তোর ভাবি সামনে এত সব মজা করিস না।
তোর ভাবি ভয় পেয়ে যাবে। এগুলো বলে হাসির চেষ্টা করলো। তখন আমি শক্ত মুখে দাঁড়িয়ে আছি। আমি বললাম, শুরু তো তুমিই করেছিলে, আর শেষটাও তুমি করলে, তবে খুব বাজেভাবে। আমার প্রত্যেকটা আর্তনাদ তোমার উপর অভিশাপ হয়ে দাঁড়াবে। আমি মায়া আজকে বলে গেলাম। এও তোমার বউয়ের দিকে তাকালাম। মহিলা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। গলার ঘাড়ের কালশিটের দাগগুলো আমার চোখে এলো না। আমার চোখ ছল ছল করে উঠল। আমি ওনাকে খুব কাছে গিয়ে বলি, নিজের স্বামীকে চোখে চোখে রেখো, না জানি কখন আবার অন্যদিকে ঝুঁকে পড়ে। আমার মতো অন্ধবিশ্বাস কাউকে করো না। এরপর ওখান থেকে আর এক মুহূর্তে দাঁড়াইনি, দৌড়ে সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেলাম। মাকে কল দিয়ে বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি বাড়ি যাচ্ছি। তখন মা বলছে, আচ্ছা যা, আমি তাড়াতাড়ি আসছি। বাড়িতে এসে বালিশে মুখ রেখে কিছুক্ষণ কান্না করলাম। ভিতরে আমার ছারখার হয়ে যাচ্ছে। আমি জানি না এই সময় রাগ থামাই কি করে। কি বলছি, তবে কখন বারবার মনে হলো আমি দুঃখে দুঃখে দুঃখ পাবো আর ও নিশ্চিন্তে সংসার করবে। তা তো হতে পারে না। আমি যে মরে যাচ্ছি ভিতরে ভিতরে, ও কিছুটা হলেও বুঝুক। ও ভেবেছে কি, আমার সামনে নতুন বউ বিয়ে করে তামাশা করবে আর আমি সব কিছু চুপচাপ সহ্য করব। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। তবে বিকেলে ঘুম ভেঙে যায় আমার। মা ডাকছে ভাত খেতে, সারাদিন কিছু খাইনি। মা ভাত দিল, আমি হাত মুখ ধুয়ে খেতে বসলাম। তখন আম্মা বলল, হ্যাঁ রে, সাজ্জাদের বউ নাকি সাজ্জাদকে ফেলে বাপের বাড়ি চলে গেছে। বউভাতে স্বামী স্ত্রী দুজন যাওয়ার কথা থাকলেও ওর বউ নাকি একাই চলে গেছে। আমি তখন বললাম, ও। মা বলল, তুই ও বলছিস আর ওদিকে ওই বাড়িতে হুলস্থুল কাহিনী। সাজ্জাদের মা সাজ্জাদকে বারবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু সাজ্জাদ দরজা বন্ধ করে বসে আছে। সাজ্জাদের বউয়ের বোন নাকি ওর মাকে বলে গেছে, আপনার ছেলে যেন আমাদের মেয়ের আশেপাশেও না গেছে। এমন চরিত্রহীন ছেলের কাছে আমরা কখনো আমাদের বোন দিব না। আমার বাপের প্রতিপত্তির অভাব নেই, এমন জামাই আমার বোনের জন্য আমার বাপ কিনেও আনতে পারবে। এখন সাজ্জাদের মায়ের মাথায় হাত। সকালেও নাকি দেখলো সবকিছু ঠিক ভালো, কিছুক্ষণের ভিতরে কি হলো কিছুই বুঝতে পারছে না। এই বলে মা আর কথা শেষ করলো। আমিও ভাত খেয়ে শেষ করে গামছা দিয়ে হাত মুছছি। মায়ের সাথে কথা শেষ করে রুমে এসে বিছানায় আবারও শুয়ে পড়লাম। এমন সময় সাজ্জাদের আইডি থেকে মেসেজ আসলো, মায়া, তুমি কাজটা ভালো করলে না, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। তোমার জন্য আমার সংসার আজ ভাঙার পথে। তোমাকে আমি ছাড়বো না। তখন আমি সাথে সাথে ওকে কল দিলাম। কল রিসিভ করে ও বলল, তুই কেন এমন করলি? তখন আমিও বললাম, এই গলা নামিয়ে কথা বলো। আমি কিছুই করিনি, মাত্র দুইটা কথা বলেছি। তাতে দেখো তোর এই অবস্থা। যদি তোর ওই সব মেসেজ, প্রেমপত্র, ছবি, ছন্দ আর কিছুই দেখাতাম, তাহলে তোর অবস্থা কি হইতো? এত বড় বেইমানি করে তুই আবার আমাকে ব্লেম করছিস? তোর তো লজ্জা লাগে না? তোর ভিতরে কোনো অনুতাপ দেখলাম না, উল্টো তুই আমাকে হুমকি দিচ্ছিস। বেশি বাড়িস না আমার সাথে। তখন ও বলল, দেখা যাবে, আমার সংসার যদি না টিকে। আমি তখন খট করে লাইনটা কেটে দিলাম। আমার ভেতরে আগুন জ্বলছে। এই সেই চিন্তায় ওই দিন রাত কেটে গেল। পরদিন কলেজে গেলাম। কলেজ থেকে এসে দেখি মা বাবা দুজনেই রাগান্বিত হয়ে বসে আছে। আমি কিছুই বুঝলাম না। ভাবলাম নিজেরা হয়তো ঝগড়া করেছে, তাই এত পাত্তা দিলাম না। গোসল করে এসে মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন মা সাথে সাথে আমার গালে চড় লাগিয়ে দিল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি, কি হচ্ছে বুঝতেই পারছি না। তখন মা বলতে লাগলো, তোকে এত ভালোবাসা আদর দিয়ে বড় করেছি এই দিন দেখার জন্য। সাজ্জাদের মা আজকে আসছিল, তোর বাবাকে যা তা বলে গেছে। আমরা নাকি বেহায়া চরিত্রহীন মেয়ে জন্ম দিয়েছি, আর কত কি। তোর জন্য ওনার ছেলের সংসার ভেঙেছে। এই তুই সাজ্জাদের ভালোবাসিস আগে বলতি, তোর সুখের জন্য হলেও তার মা বাবাকে রাজি করাতাম। তুই এখন এসব বললি, ওইসব বললি কেন? ওইসব গ্রামের মানুষ শুনলে ছিছি করবে।
তোকে কোথাও বিয়ে দিতে পারবো না, বল তুই কিভাবে নিজের কপাল পোড়ালি। এই বলে আম্মা কান্না করতে লাগলো। আমি কিছু না বলে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে রইলাম। কিছু ভাবতে পারছি না, নিজেকে পাগল পাগল লাগছে। ব্যাপারটা এত দূরে গড়াবে তখন ভাবিনি, কিন্তু এখন তো খুব বাজেভাবে জড়িয়ে গেছি। আর কিছু ভাবতে পারছি না। এমন সময় সাজ্জাদের নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করার সাথে সাথে ও বলল, তো মায়াবতী কেমন আছো? আমি কোনো উত্তর দিলাম না। সে তখন বলল, আমার ঘরের বউ হওয়ার জন্য তো এত কিছু করলে, এবার তৈরি হও আমার বউ হওয়ার জন্য। না সরি, আমার বিছানায় আসার জন্য। এই বলে উন্মাদের মতো হাসতে লাগলো। তখন আমি বললাম, জানোয়ার, তোর মতো বেইমানের বউ হওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো। আমাকে আর কল দিবি না। এই বলে আমি কল কেটে দিলাম আর সব জায়গা থেকে ওকে ব্লক করে দিলাম। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছুই ভালো লাগছে না। চারিদিকে অন্ধকার, এই অন্ধকারে ভুগছি আমি। আমার অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমি আর আমার মা বাবা চিন্তিত। এদিকে সাজ্জাদের হুমকি, আর অন্যদিকে প্রত্যেক দিন নিত্য নতুন মানুষ আসছে বাড়িতে এটা সেটা জিজ্ঞেস করতে। তাদের কথায় প্রথম কথাই, হ্যাঁ গো, সাজ্জাদের বউ নাকি মায়ার জন্য চলে গেছে, সাজ্জাদের সাথে নাকি মায়ার প্রেম ছিল। ভাবা যায়? একদিন মা তো বলেই দিয়েছে, এসব কথা যদি বলার থাকে তবে আমার উঠোনে আসবেন না। এই বলে বিদায় করলো। এক কান দোকান হতে হতে পুরো এলাকায় খবর ধোয়ার মতো ছড়িয়ে গেল। এতে সাজ্জাদ যেমন বিপাকে পড়েছে, তেমন আমার পরিবারও। এলাকায় ওকে দুশ্চরিত্র বলছে। এইভাবে 2 মাস চলে গেল। এর মাঝে সাজ্জাদ তার সপরিবারে নাকি তার বউকে আনতে গিয়েছিল কয়েকবার, কিন্তু তার বউকে দেয়নি তারা। চারদিক থেকে বেশি আসছে ওদের নাকি তালাক হয়ে যাবে। তখন আমার মা ঘাবড়ে গেল, বারবার কান্না করতে লাগলো। আমাদের পরিবারের একটাই ভয়, বিয়ে ভেঙে গেলে সাজ্জাদকে আমার সাথে তার পরিবার বিয়ে দিতে চাইবে। তখন আমাদেরও তাদের কথা মেনে নিতে হবে। আমার আর কিছুই করা থাকবে না। কিন্তু আমার মা বাবা সাজ্জাদের সাথে আমার বিয়ে দিবে না, কারণ যত যাই হোক সাজ্জাদ বিবাহিত, আর বিবাহিত ছেলের সাথে তাদের মেয়ে বিয়ে তারা দিতে চায় না। আর আমিও ওর মতো বেইমানের সাথে বিয়ে করব না। তাই সিদ্ধান্ত নিলাম, সাজ্জাদের বউর সাথে আমি দেখা করব, ওকে বোঝাবো আগে আমাদের মাঝে যাই ছিল, এখন ওরা স্বামী স্ত্রী, তাই ওদের এক হওয়া উচিত। আমার আর সাজ্জাদের সম্পর্ক থেকে ওদের সম্পর্কটা মজবুত। যেই বাবা সেই কাজ। পরদিন তৈরি হয়ে গেলাম। সাজ্জাদের চাচাতো বোনের মারফতে সাজ্জাদের শ্বশুর বাড়ির ঠিকানা নিলাম। বোরখা নিকাব করে গেলাম ওদের বাড়িতে। গিয়ে সাজ্জাদের শ্বশুর এর সাথে দেখা হয়ে গেল। উনি আমার পরিচয় জানতে চাইলে আমি বলি, জুই আমার বান্ধবী। সাজ্জাদের বোন নাম জুই। তখন তিনি জুইয়ের ঘর দেখিয়ে দিলেন। আমি জুইয়ের ঘরে গেলাম। ওনার মা বলল, তোর বান্ধবী এসেছে। এই বলে উনি নাস্তা শরবত ব্যবস্থা করতে চলে গেলেন। আমি নেকাব খোলার সাথে সাথে জুই চমকে উঠলেন। উনি বললেন, তুমি? আমি ওনার হাত ধরে বিছানার উপরে বসলাম আর বললাম, দেখো জুই, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি মিথ্যা পরিচয় দিয়ে এসেছি, কারণ আমার সত্য পরিচয় দিলে হয়তো আমাকে অপমানিত হয়ে চলে যেতে হতো, তোমার সাথে কথাও বলতে দিত না। কিন্তু আমার যে তোমার সাথে কথা বলা খুব দরকার, প্লিজ। এখন আর কি দরকার? আমি তালাকনামা পাঠিয়ে দিয়েছি। তোমাদের এক হওয়ার আর কেউ আটকাতে পারবে না। এখন আবার কিসের জন্য এসেছো? আর কি চাও? আমি কারো পথের বাধা হতে চাই না। এবার তোমাদের পথ ক্লিয়ার। এই বলে একটা মলিন হাসি দিল। সেই হাসিতে বেদনা লুকাইতে ছিল, কিছু হারানোর ব্যথা মিশে আছে এই হাসিতে, যা আমার চোখে ফাঁকি দিয়ে দিতে পারলো না। তখন বললাম, তুমি কি আমাকে এত নীচ ভাবো? আমার আর সাজ্জাদের ভিতর যা ছিল তা শুধু অতীত, আর তুমি তার বর্তমান। সাজ্জাদের সাথে আমার যত মধুর সম্পর্ক থাকুক অতীতে, কিন্তু তোমার সাথে সাজ্জাদের সাথে এখন আমার তুলনা হয় না। আমি শুধু মরীচিকা। স্বামী স্ত্রী সম্পর্ক পবিত্র। সাজ্জাদের প্রতি তোমার যা অধিকার আছে তার বিন্দুমাত্র অধিকারও আমার নেই। আমি শুধুই পরনারী। যদিও একদিন সাজ্জাদের বউ হওয়ার শখ একদিন ছিল, কিন্তু এখন তার বিন্দুমাত্র নেই, কারণ সে বিবাহিত। তার প্রতি এখন আমার কোনো ভালোবাসা নেই। তুমি কেন একজন পরনারীর জন্য নিজের স্বামীকে ছেড়ে দিবে? তুমি বোকা।
এই কথাগুলো শুনে জুঁইয়ের কি হলো জানি না, সে কান্না করতে লাগলো। সে আমার হাত ধরে বলল, আমি খুব যন্ত্রণায় ছিলাম। জুঁই আমার হাত ধরে বলল, আমি খুব যন্ত্রণায় ছিলাম এতদিন। এই 2 মাসে খাওয়া ঘুম কি জিনিস, কেমন তৃপ্তিকর তা বুঝিনি। এক হতাশা কাজ করছে, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু তোমার কথা শুনে আসলেই মনে হয়েছে আমি বোকা নারী। তুমি আমাকে বাঁচালে বোন। বিয়ের যে কয়দিন হোক, ওর প্রতি আমার ভালোবাসা মায়া জন্ম নিয়েছিল। আমি ওকে ছাড়তে চাইনি, তাই সুখের জন্য আমি সরে এসেছি। আমি বললাম, বোন যেহেতু ডেকেছ, এই বোনের কথা রাখো, বেশি দেরি করো না, সাজ্জাদের কল দাও, কথা বলো। এর মাঝেই জুই এর মা আসলো নাস্তা নিয়ে, আমাকে নাস্তা দিল। আমি তাড়াতাড়ি মেকআপ করে বললাম, খালাম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আরেকদিন আসবো। ওর সাথে একটু কথা বলে গেলাম। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে আসি। আস্তে আস্তে বিকেল হয়ে যায়। ফ্রেশ হয়ে ভাত খেলাম। আম্মা এখনো আমার উপরে রাগ। আম্মাকে বললাম, আম্মা, এইবার তোমার চিন্তা কমাও। তুমি যার জন্য চিন্তা করছো তার সমাধান করে এসেছি। আমি সাজ্জাদের বউর সাথে কথা বলে এসেছি। কি বলিস? কি কথা বললি? আরে ওদের ভুল ভাঙালাম আর কি। সাজ্জাদের বউ কথা দিয়েছে ও শীঘ্রই সব কিছু ঠিক করে নেবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তোর বাবাকে খবরটা দিয়ে আসি। সামনের জমিতে কাজে তদারকি করছে। মানুষটা সারাদিন চিন্তা করে এইসব জিনিস নিয়ে। যাই বলে আসি, একটু চিন্তামুক্ত হোক। এই বলে মা ঘর থেকে বের হয়ে গেল। আমিও ঘরে গিয়ে বই খাতা নিয়ে বসলাম। অনেক দিন পড়ালেখা হয় না আমার। এরই মাঝে পিছনে কারো অস্তিত্ব পেলাম। মা এত তাড়াতাড়ি চলে এলো। যেই না ফিরেছি, দেখছি পুরুষালী বুকের সাথে ধাক্কা খেলাম। সাথে সাথে ব্যক্তিটি আমার কোমর পেঁচিয়ে ধরল। লোকটিকে দেখে আমার শিরদাঁড় বেয়ে ঘাম ছুটে এলো। সাজ্জাদ। সাজ্জাদ আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি এক ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিলাম। ওর কয়েক কদম পিছিয়ে বলল, মায়াবতী। আমি বললাম, খবরদার, এই মুখে আমার নাম উচ্চারণ করবে না। আমার নাম মায়া, মায়াবতী না। আর আমাকে স্পর্শ করো কোন সাহসে? আমার ঘরে ঢুকলে কিভাবে? একটা অপরিচিত মেয়ের ঘরে অনুমতি নিয়ে ঢুকতে হয় জানো না? এতটুকু ম্যানার্স নেই? তখন ও বলল, আমি বাহির থেকে তোমাকে ডেকেছি, তুমি শুনোনি, তাই ঘরে উকি দিয়ে দেখি তুমি এইখানে, তাই তোমার পিছনে দাঁড়িয়েছি। না ধরলে তুমি পড়ে যেতে, তাই ধরেছি। আসলে আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আমি এসেছি তোমাকে ধন্যবাদ দিতে। তোমার কারণে আমার মান সম্মান বাঁচলো। জুই আসবে কালকে, আমার সংসার ভাঙবে না। তুমি আমাকে আবারও ঋণী করলে। আমার গলা কাঁপছে, আমি আর কি বলবো বুঝতে পারছি না। তবুও নিজেকে শক্ত করলাম, যাই হোক, ওর সামনে ভেঙে পড়া যাবে না। তাই শক্ত হয়ে বললাম, যা করছি নিজের জন্য করেছি। জুইকে কনভিন্স না করলে তোমার সাথে আমার বিয়ে হতো, কিন্তু আমার পক্ষে কোনো বিবাহিত পুরুষকে গ্রহণ করা সম্ভব নয়। আমি কুমারী মেয়ে, জেনে শুনে জুটা জিনিসে মুখ দেব না। আর তোমার প্রতি ঘৃণা ছাড়া এই জীবনে আর কিছুই নেই। আর ঘৃণা নিয়ে আর যাই হোক সংসার হয় না। জুই মেয়েটা ভালো, ওকে আর ঠকিও না। ওর চোখে তোমার জন্য আমি ভালোবাসা দেখেছি। এইবার যাও এইখান থেকে, আমার সামনে আর কখনো পড়বে না। ঘৃণা করি আমি তোমাকে। তোমাকে ঘৃণা তোমাকে ঘৃণা শুনলে তুমি যাও। কথাটা জোরে বললাম, মনে হলো ঘরটা কেঁপে উঠলো। সাজ্জাদ সাথে সাথে চলে গেল। ওর এক্স ওয়ার সাথে সাথে আমার কান্না আমি কান্নায় ভেঙে পড়লাম। যতই নিজেকে শক্ত দেখাই না কেন, দিন শেষে সেই কমল মনের নারী আমি, যেই লোকটাকে আমি ভালোবেসেছিলাম। তাই ভালোবাসা মিথ্যে হলো, আমি যেন মন থেকে তাকে ভালোবাসছিলাম। আমি তো চেয়েছিলাম ওর সংসার যেন বাঁচে। এখন এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছিলাম না। কিছুক্ষণ কেঁদে আর সিদ্ধান্ত নিলাম, জানি না মা বাবা মানবে কিনা, তবে আমার যে তাদের মানতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। নিজেকে শেষ করতে পারবো না। নিজের ভালোর জন্য হলেও মা বাবাকে রাজি করাতে হবে।
সকালে মা বাবার কাছে গেলাম, আমার সিদ্ধান্তের কথা জানালাম, সাথে সাথে কান্না করতে লাগলাম। মা বাবা হতবাক হয়ে মুখের দিকে চেয়ে কি যেন কথা বেরোচ্ছে। আমি ঢাকায় এসেছি 6 দিন হলো। মা বাবাকে রেখে খুব ভীষণ একা লাগছে চারদিকে, তবুও কোথায় যেন কিছু একটা স্বস্তি আছে। ওই দিন মা বাবাকে ঢাকায় আসার কথা জানালাম, কিন্তু ওনারা কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক কসরতের পর ওনারা রাজি করতে পেরেছিলাম। ঢাকা নীলিমা খালাম্মা থাকেন আম্মার খালাতো বোন। বছর সাতেক হলো তারা গ্রাম ছেড়ে শহরে এসেছেন। মূলত ওনার ছেলে তুষার, খালাম্মা মূলত বাসাটা গ্রাম ছেড়েছে সাজ্জাদ ভাই, তুষার ভাইয়ের জন্য। মূলত ওনার ছেলের তুষার ভাই যখন ঢাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, তখন তিনি ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ে এডমিশন নেওয়ার জন্য। এডমিশনের পাশাপাশি ঢাকায় একটা ভালো চাকরিও পেয়ে যান মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তাই উনি ওনার মা আর ছোট বোনকে, পাখি আপুকেও নিয়ে আসেন। যেহেতু ওনার বাবা বেঁচে ছিলেন না, বর্তমানে ওনার মা বোনের নিরাপত্তা কে দিবে, তাই এখানে নিয়ে এসেছে। গ্রামে থাকতে নীলিমা খালা আমাকে অনেক ভালোবাসতো। ভালো মন্দ কিছু রান্না হলেই দিয়ে যেত। ঈদে গজ কাপড় দিয়ে ফ্রক বানিয়ে দিত। মা এত করে বলতো লাগবে না, তবুও তিনি, যেহেতু ওনার বাবা বেঁচে ছিলেন না, ওনার মা বোনের নিরাপত্তা কে দিবে, তাই এখানে নিয়ে এসেছি। গ্রামে থাকতে নীলিমা খালা আমাকে অনেক ভালোবাসতো। ভালো মন্দ কিছু রান্না হলে দিয়ে যেত। ঈদে গজ কাপড় দিয়ে ফ্রক বানিয়ে দিত। মা এত করে বলতো লাগবে না, তবুও তিনি সব করেই দিতেন। পাখি আপুর বিয়ে হয়ে গেছে, উনি ওনার স্বামী নিয়ে ঢাকাতেই থাকেন। পাখি আপুরও নাকি একটা ছেলে আছে 10 মাসের। খালাম্মা সারাদিন ওনার নাতির গল্প করতে থাকেন আর হাসেন, আমারও খুব ভালো লাগে। এই শহর আমার জন্য বিষাক্ত হয়ে গিয়েছিল। যেদিকে তাকাতাম সেদিকে সাজ্জাদ আর আমার স্মৃতি দেখতাম। আর এলাকার অনেকের ভেতরে আমার আর সাজ্জাদের ব্যাপারটা জানাজানির ধরুন অনেকেই খোঁচা মেরে কথা বলতো। তাই আমার সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য ওই পরিবেশটা অসুস্থ ছিল। গ্রামের মানুষ একটা কথাকে তিল থেকে তাল করার জন্য খুবই ওস্তাদ। যদিও আমি গ্রামেরই মেয়ে, এখন ও মাঝে রাতেও ঘুমের মধ্যে কান্না করি, খালাম্মা জাগিয়ে জিজ্ঞেস করে অনেক সময় কিসের জন্য কান্না করি, তখন বলি দুঃস্বপ্ন দেখেছি। আসলেই দুঃস্বপ্ন। সাজ্জাদ আমার জীবনে দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। তুষার ভাইয়ের খুব ভালো চাকরি করে, অনেক টাকা বেতন পায়। 7 বছর আগে দেখেছিলাম। এখানে আসার পর একদিনও দেখা হয়নি। উনি নাকি ওনার অফিসিয়াল কাজে ঢাকার বাইরে আছেন, 1 মাস পরে ফিরবেন। তবে কাজ শেষ হলে 15-16 দিনের মধ্যে ফিরবেন, খালাম্মা এমন কিছু বলল। খালা অনেক গল্প করে। খালা বললেন ওনার ছেলে যখন অফিসের জন্য রেডি হয়, ঘর থেকে বের হয়, ওনার মনে হয় একজন সাহেব বের হচ্ছে। আরও কত কথা। সারাদিন খালা একা বাসায় থাকে, 3 রুমের ফ্ল্যাট। এইটা নাকি তুষার বাই কিনেছে, তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হয়। তুষার বাইকে উনি এখন বিয়ে করাতে চান, কিন্তু তুষার বাইয়ের নাকি রাজি হয় না। উনি নাকি এসব কথা একবারেই ভাবেন না। আরও কত কি বলেন। এর মধ্যে একদিন পাখি আপা খবর পাঠালো ওনার ছেলের যেন কি হলো, তাই খুব অসুস্থ, ওনাকে যেতে। আমিও যেতে চাইলাম, কিন্তু খালাম্মা আমাকে নিলেন না। তুই থাক, তুষার যদি চলে আসে তাহলে ও খালি ঘরে ঢুকবে। এ থেকে ভালো আমি যাই। যেহেতু নাতির শরীর ভালো না, আর তুই বাড়িতে এখনও যাসনি, তাই আমি এভাবে নিব না তোকে। তোকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েই নিবে। যত যাই হোক তুই আমার বোনজি, বুঝলি? যেহেতু তেমন বেশি অসুস্থ না, আমি যেয়ে দেখে আসি। 2টা রাত থাকতে পারবি না মা? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। খালার কথায় আমার উপযুক্ত মনে হলো, তাই আমি বললাম হ্যাঁ পারবো। কারণ পাখি আপু শ্বশুরবাড়ি আমার কাছে অপরিচিত, ওইখানে গেলে আমার অস্বস্তি ফিল হবে। তাই আমিও খালার সাথে একমত হয়ে থেকে ভালো আমি এখানেই থাকি। তাই হাতে হাতে আমিও খালাকে সব গুছিয়ে দিলাম যাওয়ার জন্য। খালা বারবারই বলে গেছে দরজা যেন না খুলি,
যার তার জন্য বিক্ষোভ না আসলেও, কারণ বলা যায় না কখন কি হয়। খালাকে বিদায় দিলে বিছানায় গা এলিয়ে দিলাম। মা বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম। ওনারা নাকি ঢাকা শহরে আসার চিন্তা করছেন, গ্রামে আর থাকতে চান না। মা আমার জন্য অনেক কাঁদেন, বাবাও মনমরা হয়ে থাকেন। বাবা মার একমাত্র মেয়ে, তাই আমাকে ছাড়া তাদের কিছুই ভালো লাগে না। আমার জন্মের পর মায়ের জরায়ুতে কী যেন সমস্যা হয়েছিল, তাই আর বাচ্চা নিতে পারেনি, তাই আমাকে চোখে হারায়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। মোবাইল হাতিয়ে সময় দেখলাম রাত 1:30 বাজে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। খালা বিকেলে গেল, আমি সন্ধ্যায় ঘুমালাম। এত রাত এ কে আসলো? আমার খুব ভয় হতে লাগলো। বুঝলাম ভূত টুত নাকি। মুভিতে দেখছিলাম ঢাকা শহরে এইভাবে কলিং বেল বাজিয়ে ভূত হয়ে যাওয়া থেকে পরে দরজা খুললে অদৃশ্য হয়ে যায়, প্রবেশ করে। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বারবার আল্লাহকে স্মরণ করছি, এর মাঝে কলিং বেল আবারও বেজে উঠল। আমি এবার আস্তে করে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কে? তখন একটা পুরুষালী ভারী আওয়াজ আমার কানে আসে। সাথে সাথে আমার মনে হলো তুষার ভাই নাকি। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনি কে তুষার ভাই? তখন সে বলল, আরে আপনি কে? আমার বাসায় আমাকে জিজ্ঞেস করতেছেন আমি তুষার কিনা? তাড়াতাড়ি দরজা খুলুন, যত সব। তখন আমি শিউরি হলাম, উনি তুষার ভাই। মাথায় ভালো করে ওড়না দিয়ে দরজা খুলে দিলাম। এমনি দরজা খোলার সাথে সাথে একবার আমার দিকে তাকালো না, হন হন করে নিজের রুমে চলে গেল। এটা কেমন ভদ্রতা! আমি ওনার মেহমান, আমার ভালো মন্দ জানতেও চাইবে না, দাম দেখিয়ে চলে গেল। গেল যাক, আবার কি, আমি গিয়ে ঘুমাই। তাই আমি রুমে এসে বাতি অফ করে শুয়ে গেলাম। এর মধ্যে দরজায় কড়া নাড়ছে তুষার ভাই। দরজার ওপাশ থেকে তুষার ভাই বলছে, মায়া আমার খুব ক্ষুধি পেয়েছে, ঘরে কিছু থাকলে দাও, আমার খুব ক্লান্ত লাগছে, না হলে আমি নিয়ে খেতাম। তখন আমি বলি, দিচ্ছি ভাইয়া। তখন নিজেকে 100টা গালি দিতে লাগলাম। কেমন মানুষ আমি! একজন এসেছে, তাকে খাবার দাবারের কথা জিজ্ঞেস করলাম না, এসে শুয়ে পড়লাম।